গ্রামে একের পর এক খুন, আর খুনগুলো হচ্ছে প্রতি মঙ্গলবার রাতে। আর যারা খুন হচ্ছে তাদের নাম কারা যেন দেয়ালে লিখে রাখে। আর একটা অদ্ভুত বিষয় হলো, যারা খুন হচ্ছে তারা পরকীয়ায় লিপ্ত ছিল। এই খুনগুলো কে করছে? অন্যদিকে দেবীর পোশাক পরে কেউ গভীর রাতে মাথায় আগুন নিয়ে দৌড়াচ্ছে। কে এই অশরীরী? কি রহস্য লুকিয়ে আছে তার মাঝে? আবার সেই গ্রামের একটা মেয়ে সবার সাথে শারীরিক সম্পর্ক করে, এমনটা সে কেন করে? আর মঙ্গলবার কেন তো ভয়ানক একটা দিন? সেই দিন কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল? এর সবকিছু আমরা এই গল্পে দেখতে পাবো। তাই পুরো ঘটনা জানতে হলে তোমাকে মুভির শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি গল্পটা তোমাদের অন্য আলাদা একটা ফিল করাবে। মুভির শুরুতেই আমাদের একটি গ্রাম দেখানো হয়, যে গ্রামের নাম ছিল লক্ষ্মীপুর। সেখানে একটি লক্ষ্মীপুর মন্দির ছিল, যেখানে সবাই পূজা করত। পরের দিন আমরা দুটি বাচ্চাকে খেলা করতে দেখি, যাদের নাম ছিল শালু আর রাবি। তারা দুজন আম চুরি করে পালাচ্ছিল। পরক্ষণে তারা একটি মাঠের ভিতরে এসে আম ভাগ করতে থাকে। এদিকে প্রথম দিন রাবি শালুকে তাদের একটা ছোটবেলার ছবি দেখায়। তখন রাবি বলে, শালু তোমার চোখে কাজল নেই, আমি মন্দির থেকে তোমার জন্য কাজল নিয়ে আসছি। এটা দেখে শালু খুব খুশি হয়ে যায়। পরক্ষণে তারা যখন বাড়ি ফিরছিল, তখন একটি কুয়োর পাশে কুকুরের আওয়াজ শুনতে পায়। সেই সময় রাবি কুয়োর ভিতরে নেমে কুকুর ছানাটিকে বাঁচিয়ে নেয়। এরপর শালু বাসায় ফিরে এসে দেখে তার বাবা এসেছে। এখানে শালুর বাবার দুইটা বিয়ে ছিল। শালু হলো তার প্রথম স্ত্রীর সন্তান, কিন্তু এখন শালুর বাবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শহরে থাকে। শালুকে তার বাবা ভালো চোখে দেখে না। এই ঘরে শুধু শালু ও তার নানি থাকতো। একটা সময় শালুর বাবা বলে, আমাকে বাড়ির দলিল দিন, আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ব। শালুর নানি বলে, আমি এসব দিতে পারবো না, কারণ শালুর বিয়ের সময় সব প্রয়োজন হবে। এই কথা শোনার পর শালুর বাবা বাড়ি থেকে চলে যায়। এসব দেখে শালু খুব কষ্ট পায়। এরপর শালু রাবির কাছে সব কথা বলতে থাকে। তখন রাবি বলে, চলো আমরা লক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে আসি, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর তারা দুজন মন্দিরে চলে যায় পুজো দিতে। ঠিক তখনই সেখানে রাবির বাবা চলে আসে আর রাবিকে মারতে থাকে। সাথে আরো বলে, তোকে আমি বাজারে পাঠিয়েছিলাম, তুই যাসনি কেন? এরপর রাবি সেখান থেকে চলে যায়। পরে রাবির বাবা শালুকে বলে, তুমি এখন আর আমাদের বাড়ি আসো না কেন? এদিকে রাবির বাবা শালুকে খারাপ নজরে দেখতো। পরের দিন শালুর নানি বুঝতে পারে শালুর পিরিয়ড শুরু হয়েছে। এইসব দেখে তার নানি শালুর বাবাকে ফোন করে আর বলে, তোমার মেয়ে এখন বড় হয়েছে, সে এখন অসুস্থ, তোমরা কি আসতে পারবে? ওদিকে ফোনটা ধরেছিল শালুর সৎমা। সে বলে, এখন তাদের আসার সময় নেই। ওদিকে শালুর ঘুম ভেঙে যায়। পরে তারা দেখে গ্রামে একটি বাড়িতে আগুন লেগেছে। শালু আর তার নানি সেখানে যায় আর দেখতে পায় যে বাড়িতে আগুন লেগেছে সেটা রাবিদের বাড়ি। এর সাথে সিন 10 বছর আগে শিফট হয়ে যায়। এরপর আমরা কাশি ও পল্লী নামের দুজনকে দেখতে পাই। তারা দুজন ছিল বন্ধু। এখানে পল্লী ছিল অন্ধ। হঠাৎ এরই সাথে কাশি দেখতে পায় তার মিলের সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। এটা দেখে কাশি ও পল্লী দুজন সেখানে যায়। সেখানে তারা দেখতে পায় তাদের বিল্ডিং এর দেয়ালে কেউ একজন একটি বার্তা লিখেছে। সেখানে লেখা ছিল, শিব ও দুদুয়ালির স্ত্রীর সম্পর্ক রয়েছে, তারা যেন সেই সম্পর্কের মর্যাদা দেয়। তারপর হঠাৎ সেখানে দুদুয়ালি চলে আসে। সে বলে, এখানে কি হয়েছে? পল্লী বলে, তোমার স্ত্রী শিবাকে পছন্দ করে, এটা এখানে লেখা রয়েছে। এখানে দুদুয়ালি লেখাপড়া জানতো না, এই জন্য পল্লী তাকে লেখাটা পড়ে শোনায়। এটা শুনে দুদুয়ালি সেখান থেকে চলে যায় তার স্ত্রীকে মারতে। পরক্ষণে গ্রামবাসী জানতে পারে অনেক আগেই শিবা আর দুদুয়ালির স্ত্রীকে কে যেন মেরে ফেলেছে। এসব দেখে দুদুয়ালি কাঁদতে থাকে। সেখানে একজন বলে, আসলে গ্রামে সব কি হচ্ছে? একটু পরে সেখানে পুলিশের এসআই চলে আসে, যার নাম ছিল মায়া। মায়া লাশগুলো পোস্টমর্টম করাতে চায়, কিন্তু সেখানে এক লোক সেটা বারণ করে। এটা শুনে মায়া তাকে একটি চড় মেরে দেয়। এর সাথে পুলিশ সেখান থেকে লোকদের কাছে তথ্য জানতে চায় আর সাংবাদিক ছবি তুলতে থাকে। সেখানে থাকা লোকেরা বলে, লাশ পোস্টমর্টম করতে হলে জমিদার প্রকাশ বাবুর অনুমতি নিতে হবে। সেখানে মায়া দুদুয়ালিকে প্রশ্ন করতে থাকে। এর সাথে আমরা সেই জমিদার প্রকাশ বাবুকে দেখতে পাই, যে তার বাবার ছবিতে জুতো দিয়ে মারছে আর বলে, তুমি মারা গিয়েছো, কিন্তু এমন একটি বাড়ি রেখে গিয়েছো যেটার কোনো মূল্য নেই, আর এমন একটি গাড়ি রেখে গেছো যেটা আধুনিক সমাজে চলে না। এরপর সেখানে প্রকাশের স্ত্রী চলে আসে পুজোর থালা নিয়ে। প্রকাশ বলে, তার বাবা সব ধ্বংস করে গেছে, তার জন্য কিছুই রেখে যায়নি। তার স্ত্রী বলে, গ্রামে মার্ডার হয়েছে, তুমি সেখানে যাও। পরক্ষণে প্রকাশ গাড়ি নিয়ে সেখানে বেরিয়ে পড়ে আর সেখানে চলে আসে। প্রকাশ সেখানে লাশগুলো দেখতে পায়। এর সাথে মায়া তার কাছে আসে আর প্রকাশ বাবুকে বলে, লাশগুলো আমাদের পোস্টমর্টম করতে হবে। তখন প্রকাশ বলে, আমাদের গ্রামে কোনো অস্ত্র নেই, আর তাদের মারার মতো সাহস গ্রামে কারো নেই। প্রকাশ আরো বলে, ম্যাডাম আপনি সরাসরি রিপোর্ট লিখে নিন। তারা দুজন একে অপরকে ভালোবাসতো, কিন্তু গ্রামবাসী মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে। এরপর প্রকাশ সেখান থেকে চলে যায়। এদিকে গ্রামবাসীরা সেই লাশগুলো এক জায়গায় কবর দিয়ে দেয়, কিন্তু দূরে একটা স্থানে একজন লাঠি হাতে একটি লাশ পুড়িয়ে দিচ্ছিল। আর কাকেই বা পোড়াছিল ব্যক্তিটি, সেটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে কাশিকে দেখানো হয় যে 50 টাকা নিয়ে একটি দোকানে গিয়েছিল। দোকানদারের নাম ছিল নাগমণি। কাশি নাগমণিকে বলে, আমাকে একটা পারফিউম দাও। নাগমণি তাকে একটা পারফিউম বের করে দেয়। এরপর এখানে কাশির বন্ধু পল্লী
পুলিশ চলে আসে আর তাদের মধ্যে কমেডি চলতে থাকে। সেই সাথে আমরা ওই গ্রামের একজন ডাক্তারকে দেখতে পাই। কাশি ও পল্লী তাকে দেখে উপরে উঠে পড়ে। কাশি পল্লীকে বলে, ডাক্তার কিছুদিন আগে শহরে গিয়েছিল, হঠাৎ সে গ্রামে চলে এসেছে। ডাক্তারটি অনেক দয়ালু ছিল। একদিন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য একটি মেয়ে আসে। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে, আপনার মেয়ের ডেঙ্গু জ্বর হয়েছে, আপনারা মেয়েকে নিয়ে শহরে যান। তারা চলে যেতে থাকে। তখন ডাক্তার বলে, চিকিৎসার জন্য টাকা আছে তো? মেয়েটির বাবা বলে, এখন তো আমাদের কাছে টাকা নেই। এটা শুনে ডাক্তার তার নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দেয়। এদিকে আমরা জামিন নামের এক ছেলেকে দেখতে পাই যে তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল। একটা সময় সে তার গার্লফ্রেন্ডের বাসায় আসে। সে বাসায় কেউ না থাকায় জামিল তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করতে থাকে। জামিলের গার্লফ্রেন্ড ছিল রাজুর বোন। জামিল বাইরে আসতেই রাজুর সাথে দেখা হয়ে যায়। রাজু জামিলকে বলে তার বোনের বিয়ে বন্ধ করে দিতে। এবার একদিন গ্রামের একটি বিয়েতে গ্রামের সব লোক আসে আর জামিল তার বন্ধুদের সাথে গল্প করছিল। জামিল বলে, ক্যামেরাম্যান বাসু দেয়ালে এসব লিখেছে। এই কথা রাজু জানতে পেরে বাসুকে বলে দেয় আর তৎক্ষণাৎ বাসুর সাথে জামিলের ঝগড়া লেগে যায়। হঠাৎই সেখানে জমিদারের স্ত্রী চলে আসে। এটা দেখে সবাই লড়াই বন্ধ করে দেয়। এদিকে আমরা গ্রামের পুরোহিতকে দেখতে পাই যে তার স্ত্রীর সাথে তাদের জমির ব্যাপারে কথা বলছিল। পুরোহিতের স্ত্রী জমিদারের সাথে দেখা করতে বলে। পরক্ষণে পুরোহিত জমিদারের বাসায় যায় আর জমিদারকে বলে তাদের জমি ফিরিয়ে দিতে, কিন্তু জমিদার তাকে জমি দিতে অস্বীকার জানায়। জমিদারের স্ত্রী পুরোহিতকে ডেকে কিছু টাকা দিয়ে দেয়। পুরোহিত বলে, মঙ্গলবারে মন্দিরে পুজো হবে, আপনি অবশ্যই আসবেন। পরে প্রকাশ তার স্ত্রীকে বকতে থাকে টাকা দেওয়ার জন্য। এখানে প্রকাশের স্ত্রী পুজো করতো লোক দেখানোর জন্য। পিছনে মায়া তার এক কনস্টেবলকে নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে বাগানে মুখোশ পরা একজনকে দেখতে পায়। মায়া তখন নেমে সেই লক্ষ্যে খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না। এবার সেই মঙ্গলবার রাত চলে আসে। সেই রাতে গ্রামের সবাই আনন্দ অনুষ্ঠান করতে থাকে। অপরদিকে একটি জায়গায় মুখোশ পরা ব্যক্তিটি একাই নাচতে থাকে। কিছুক্ষণ পর ওই বাগান দিয়ে একটি মেয়ে হাতে আগুন নিয়ে ভিতরে যেতে থাকে। পরের দিন গ্রামের লোক আবারও দেয়ালে একটি মেসেজ দেখতে পায়। আর ঠিক পরের দিন দোকানদার নাগমণি ও তার পরকীয়া প্রেমিকের মৃত্যু হয়। এটা দেখে গ্রামবাসীরা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। পরে সেখানে মায়া চলে আসে আর তার ইনভেস্টিগেশন শুরু করে। পরে সেখানে জমিদার প্রকাশ চলে আসে। মায়া জমিদারকে বলে এইসব আসলে মার্ডার। জমিদার বলে এইসব একজনই করছে। এইসব শুনে মায়া বলে এইসব জেনে বুঝি মার্ডার করা হচ্ছে। পরে মায়া আগে লাশ তোলার জন্য কবরস্থানে যায়, কিন্তু সেখানে কোনো লাশ পায় না। মায়া তার কনস্টেবলকে বলে তার এই গ্রামের লোকের প্রতি বিশ্বাস নেই। মায়া আরো বলে এই খুনি অনেক চালাক, সে কোনো প্রমাণ রাখছে না। এদিকে গ্রামের পঞ্চায়েত বসানো হয়। পঞ্চায়েত প্রধান বলে গ্রামে এইসব কি হচ্ছে, আর যে এইসব খুন করছে আমাদেরকে তাকে ধরতে হবে। পুরোহিত বলে এই খুনগুলো সব মঙ্গলবারই হচ্ছে। হঠাৎ সেখান থেকে কনস্টেবল যাচ্ছিল। কনস্টেবল বলে এসআই মায়া খুনিকে ধরে ফেলবে। পরে গ্রামের লোকজন রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকজন রাতে পাহারা দিতে থাকে। তখন তারা দেয়ালে লিখতে থাকে এক ব্যক্তিকে ধরে ফেলে। সে আর কেউ নয়, সেটা রাজু ছিল। পরে গ্রামবাসী তাকে পুলিশের কাছে দেয়। একদিন রাতে ডাক্তার শহর থেকে গ্রামে ফিরছিল। তখন সে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পিছু করতে থাকে এবং সেই কুয়োর কাছে পৌঁছে যায়। ডাক্তার দেখতে পায় শালুরাত ওই কুয়োর ভিতর লাফিয়ে পড়ছে। ডাক্তার খুব ভয় পেয়ে যায়। এর সাথে কাহিনী 18 বছর পিছনে দেখানো হয়, যেখানে শালুকে দেখানো হয় সে এখন বড় হয়ে গেছে, আরো অনেক সুন্দর হয়ে গেছে। শালু এখন কলেজে পড়ে আর কলেজে তার এক স্যারের সাথে সম্পর্ক হয়ে যায়। গ্রামের সবাই শালুকে পছন্দ করত। একদিন শালু তার স্যারের জন্য পায়েস নিয়ে যায় তার বাসায়। তখনই তারা দুজন ঘনিষ্ঠ হতে শুরু করে। এভাবে তারা দিনের পর দিন খুব ভালোই কাটাচ্ছিল। কিন্তু একদিন সে লক্ষ্য করে তার স্যার বিয়ে করে ফেলছে। এটা থেকে শালু খুব কষ্ট পেয়ে যায়। পরক্ষণে শালু তার স্যারের সাথে দেখা করে, কিন্তু স্যার তাকে অপমান করে আর বলে তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করব না। এই জন্য শালু আরো বেশি কষ্ট পায়। শালু বাড়ি ফিরে জানতে পারে নানি মারা গেছে। সেখানে শালুর বাবাও ছিল। সে আসছিল সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। শালু তার বাবাকে সম্পত্তির দলিল দিয়ে দেয় এবং শালু খুব কষ্ট পেতে থাকে তার পুরনো দিনের কথা মনে করে। একটা সময় শালু খুব একা হয়ে পড়ে। পরক্ষণে শালু তার গ্রামের প্রায় লোকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একটা সময় সংসার চালানোর জন্য শালু একটি চাকরি নেয়, কিন্তু সেখানে ফ্যাক্টরির মালিকের বন্ধু শালুকে কুপ্রস্তাব দেয়। শালু তখন তার মালিককে একটি চড় মেরে দেয়। পরে মালিক তাকে মেরে বের করে দেয়। শালু বাইরে একটি ব্রিজের উপরে এসে আত্মহত্যা করতে চায়, কিন্তু সে পারে না। পরক্ষণে সে একা একা হারতে থাকে। তখন তার ভিতরে সেই ফিলিংস জেগে ওঠে। এই জন্য শালু যাকে পাচ্ছিল তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। এদিকে এইসব ঘটনা গ্রামের লোক জমিদারের কাছে বিচার দেয়। জমিদার মেয়েটিকে ধরে আনতে বলে। ওদিকে শালু যখন শাড়ি পরছিল, পরে বাইরে কিছু লোক এসে তাকে ধরে নিয়ে জমিদারের কাছে আসে। জমিদার শালুকে বলে তুমি এমন কেন করো? শালু কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর জমিদার গ্রামের লোকদের বলে একে মেরে গ্রাম থেকে বের করে দাও। জমিদারের কথা মতো গ্রামের লোকজন শালুকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। এরপর কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে নেয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। দৃশ্য আবার বর্তমান চলে আসে। মা রাজুকে প্রশ্ন করতে থাকে। রাজু সব সত্য কথা বলে দেয়। ঠিক তখনই ময়নাতদন্ত রিপোর্ট চলে আসে। ওদিকে জামিল গ্রামের লোকদের বলে আজ মঙ্গলবার, আজ আমরা পাহারা দেব এবং খুনিকে ধরবো। সেই সময় এক ব্যক্তি একজনকে দেখতে পায় এবং সে ভয় পেয়ে জমিদারের কাছে বলে সে দেবী মাকে দেখেছে। এরপর আমরা জানতে পারি দেবী অন্য কেউ নয়, ওই পুরোহিতের স্ত্রী যে প্রতি মঙ্গলবার রাতে আগুন হাতে নিয়ে দৌড়ায়। একদিন রাতে ডাক্তার যখন দেয়ালে কিছু লিখছিল তখনই মায়া তাকে ধরে ফেলে, কিন্তু ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে মায়াকে একটি রুমে নিয়ে এসে বেঁধে ফেলে। মায়া তখন বলে তুমি এসব কার জন্য করছো আর কি জন্য তুমি তাদের মারছো? ডাক্তার বলে শালুর জন্য। মায়া এবার বলে ওই খারাপ মেয়েটার জন্য। তুমি এত মানুষকে মেরেছো কেন? ডাক্তার বলে আপনি পুরো ঘটনা জানেন না। মায়া বলে আমাকে
সব খুলে বলুন। ডাক্তার বলে একদিন যখন সে বাড়ি ফিরছিল তখন সে শালুকে রাস্তার মাঝে দেখতে পায়। তার অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার তাকে হাসপাতাল নিয়ে আসে। শালু ডাক্তারকে সমস্যার কথা খুলে বলে। পরক্ষণে ডাক্তার শালুর একটি রিপোর্ট দেখে তারা বুঝতে পারে তার একটি রোগ রয়েছে যেটাকে বলে হাইপার সেক্সুয়াল। ডাক্তার বলে এই রোগীরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে। এই সমস্যার কারণ হিসাবে ডাক্তার অনেকগুলো কারণ বলে। এটা শুনে ডাক্তার একটু অবাক হয়ে যায়। পরে ডাক্তার শালুকে নিয়ে গ্রামে চলে আসে। ডাক্তারটি শালুকে নিজের মেয়ের মতো পালন করতে থাকে। অন্যদিকে বাসুকে দেখতে পায় যে খুনিকে খুঁজছিল। তখনই বাসুর সামনে মুখোশ পরা ছেলেটি চলে আসে। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একটা সময় বাসু মুখোশ পরা লোকের পেটে ছুরি মেরে দেয়, কিন্তু মুখোশ পরা ব্যক্তিটি বাসুকে ত্রিশূল মেরে দেয়। বাসু সেখানেই মারা যায়। কাহিনী আবারও কল্পনায় চলে আসে, যেখানে ডাক্তারটি বলে আমি একদিন মুখোশ পরা লোকটিকে দেখে তাকে ধরে ফেলি এবং তার পরিচয় জানতে পারি। ডাক্তারটি বলে ছেলেটি আর কেউ নয়, সে শালুর ছোটবেলার বন্ধু রাবি ছিল। রাবিকে শালুর কাছে নিয়ে আসলে শালু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শালু বলে তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে? রাবি তখন সেই দিনের কথা বলে যেদিন তার বাবা তাকে খারাপভাবে ছুঁয়েছিল। এই জন্য সে রাতে তার বাবাকে মেরে বাড়িতে আগুন দিয়ে দেয় যাতে সবাই ভাবে তারা মারা গেছে। সেদিন তার মুখের এক পাশে আগুন লেগে যায়, এই জন্য সে সব সময় মুখোশ পরে থাকে। রাবি আরো বলে আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে শালু বলে আমি তোমার যোগ্য নই, এটা বলে কান্না করতে থাকে। পরে ডাক্তার ও শালুর বিয়ের কেনাকাটা করতে আসে। সে দিনটি ছিল মঙ্গলবার। পরে তারা যখন গ্রামে ফিরে আসে তখন তারা দেখতে পায় শালু আত্মহত্যা করছে। পরক্ষণে রাবি ও ডাক্তার শালুকে ধরে কান্না করতে থাকে। সিন আবারও ব্যাকে আসে। মায়া বলে শালু আত্মহত্যা কেন করলো? উত্তরে ডাক্তার বলে শালুকে হত্যা করা হয়েছে। এটা শুনে মায়া অবাক হয়ে যায়। 6 জন মিলে তাকে হত্যা করেছে। এখন পর্যন্ত 4 জন মারা গেছে, এখন 2 জন বাকি। একটু আগে রাবি 5ম ব্যক্তিকে মেরে ফেলেছে, এখন শুধু 1 জন বাকি। মায়া বলে কে সেই ব্যক্তি? সিন আবারও পিছনে দেখানো হয়, যেখানে শালুকে কিছু লোক ধরার জন্য পিছু নেয়। শালু তখন জমিদারের বাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তখন সে দেখতে পায় জমিদারের স্ত্রী ও বাসু খুব ঘনিষ্ঠ হচ্ছে। পরে জমিদারের স্ত্রী শালুকে দেখে ফেলে। এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য জমিদারের স্ত্রী সহ 5 জন মিলে শালুকে হত্যা করে কুয়োর ভিতরে ফেলে দেয়। এদিকে এইসব ঘটনা বাইরে জমিদার শুনে ফেলে আর বাড়ি যেয়ে তার স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন মায়া এসে বলে আপনার স্ত্রী কিভাবে মারা গেল? উত্তরে জমিদার বলে সে খুব দেবীভক্ত ছিল, এই জন্য দেবী তাকে নিয়ে গেছে। মায়া বুঝে যায় জমিদার তাকে মেরেছে আর জমিদারের স্ত্রী ছিল 6 নম্বর ব্যক্তি। মায়া ডাক্তারকে কিছু না বলে তাকে ছেড়ে দেয়। সবশেষে আমরা জানতে পারি যে আমরা যে লোকটাকে অন্ধ ভাবতাম পল্লী সে আসলে অন্ধ নয়। সে ওই রাতে শালু হত্যা সবকিছু দেখছিল আর এইসব ঘটনা ডাক্তারকে বলে দিচ্ছিল। এইসব কথা ডাক্তার জমিদারকে বলে দেয়, যার জন্য তারা প্ল্যান করে এই খুনগুলো করেছে। এদিকে প্রতিশোধ নেওয়া শেষ হলে রাবি সেই কুয়োর ভিতরে পড়ে নিজেকে শেষ করে দেয় আর এরই সাথে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওতে যদি কোনো ইমপ্রুভ দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা শুধরে নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।